ডিয়ার স্টুডেন্টস, আজ আমি 3 কোয়েশ্চেন্সের সেকেন্ড পার্ট পড়াবো। ফার্স্ট পার্টে আমি আলোচনা করেছিলাম 3টে প্রশ্ন মনের মধ্যে ছিল, মানুষের কি আছে, মানুষের কি নেই, আর মানুষ কি নিয়ে বাঁচে। এখানে আমরা পেয়েছিলাম মানুষ আশা নিয়ে বাঁচে। এখন যারের মনে হয়েছিল কোনো মানুষের আশাভঙ্গ হবে না যদি এই 3টে প্রশ্নের উত্তর সে পেয়ে যায়। এবার আমি 3 কোয়েশ্চেন্স টেক্সটটা লাইন বাই লাইন পড়াচ্ছি, আর ছোট ছোট টুকরো টুকরো গল্প বলবো, সেই গল্পের মধ্য দিয়ে আমি বুঝিয়ে দেব। এখানে প্রথমেই দেখো, ইট ওয়ান্স অকার্ড। এই অকার্ড বানানের নিচে আন্ডারলাইন করে দাও। এই অকার্ড বানানটা পরীক্ষায় তোমাদের গোলমাল হবেই, বলে দিল। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। একটা সময়ে জার মানে রাশিয়ান শাসকের মনে একটা প্রশ্ন এলো, দ্যাট ইফ ইউ অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। যদি তিনি কোনো কাজ শুরু করার সময়টা জানতে পারতেন, ইফ ইউ নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, তিনি যদি জানতে পারতেন তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষকে টু লিসেন টু, যার কথা তিনি মন দিয়ে শুনবেন, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, আর কাকেই বা তিনি অ্যাভয়েড করবেন, তাহলে কি হবে? অ্যাবভ অল, ইফ ইউ অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, আর এটা যদি তিনি জানতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, হি উড নেভার ফল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে যে কাজেই তিনি হাত দেন না কেন, কোনো কাজেই তিনি কিন্তু ব্যর্থ হবেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, আর এই চিন্তা তার মনের মধ্যে আসার ফলে, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম what was the right time for every action, who were the most necessary people, and how he might know what was the most important thing to do. সে একই প্রশ্নের রিপিটেশন আবার। তাই তার মনে হলো যে যদি তিনি এটা রাজ্য জুড়ে প্রোক্লেমড করে দেন, প্রোক্লেমড মানে হচ্ছে অ্যানাউন্সড করে দেওয়া, ঘোষণা করে দেন একটা বড় ধরনের পুরস্কার, তাহলে কি হবে, তিনি এই 3টে প্রশ্নের উত্তর জানতে পারবেন। এ গ্রেট রিওয়ার্ড কথার মানে হচ্ছে একটা বড় ধরনের পুরস্কার। তাহলে কি হবে, পুরস্কারের লোভে মানুষ এসে, জ্ঞানী মানুষেরা তাকে তার প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবে। অ্যান্ড লার্নার্ড মেন, লার্নার্ড কথার মানে হচ্ছে স্কলার্স, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি। তাই জ্ঞানী ব্যক্তিরা যখনই সেই পুরস্কারের কথা শুনলেন, কেম টু দ্য জার, জারের কাছে এলেন, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু সবাই তার প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে তার প্রশ্নের উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন কোনটা ছিল? রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স। প্রথম প্রশ্নের উত্তরে কিছু স্কলার বললেন যে আপনাকে আগে থেকেই একটা টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ একটা প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক মাসের রুটিন এবং একটা সামগ্রিক বছরের রুটিন তৈরি করে নিতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, আর তৈরি করলেই হবে না, এটাকে দারুণভাবে, দৃঢ়ভাবে আপনাকে পালন করতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেই রুটিন। only thus said they would everything be done at its proper time, আর এটা যদি আপনি করতে পারেন তাহলে সবকিছু আপনি ঠিকঠাক টাইমে করে উঠতে পারবেন। others declared that it was impossible, তখন অন্যরা বললেন অসম্ভব ব্যাপার, এটা কোনোভাবেই হতে পারে না। কেন পারে না? টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটা কাজ করার সঠিক সময় এইভাবে নির্ণয় করা সম্ভব নয়। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে নিবিষ্ট থাকা, আইডল পাস টাইমস, অর্থাৎ রাজা যদি, অর্থাৎ রাশিয়ান শাসক যদি কোনো রকমভাবে অলসতার মধ্যে ডুবে না যান এবং সঠিকভাবে একটা কাজের মধ্যে ডুবে থাকেন, তাহলে কি হবে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেইন টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তাহলেই তিনি বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ করার সঠিক সময় কোনটা। অর্থাৎ বললেন যে আপনি যদি কাজের মধ্যে একেবারে নিবিষ্টভাবে ডুবে থাকেন, অলসভাবে সময় নষ্ট না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা কাজই আপনার কাছে ইম্পর্টেন্ট। তাহলে আপনার হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ করার সঠিক সময়টা আপনার পক্ষে জানা অসম্ভব কোনো ব্যাপার নয়।
কিন্তু অন্যরা তখন বললেন যে এরকমভাবে রুটিন মেনে চলা কোনো রকমভাবে সম্ভব নয়। কেন সম্ভব নয় আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো সাপোজ তুমি হয়তো ভেবেছো সকাল 7টায় উঠে আমি ফিজিক্স পড়বো মোটামুটি 8:30 পর্যন্ত, তারপর আমি কেমিস্ট্রি পড়বো 8:30টার পর থেকে। কিন্তু দেখা গেল যে তুমি ফিজিক্সটা পড়লে, তারপর কেমিস্ট্রি পড়লে, তারপর ম্যাথ আছে, ইত্যাদি ইত্যাদি, তুমি একটা রুটিন করে রেখেছো। কিন্তু তোমার 7টার পর 7:30টার সময় তোমার এমন কোনো মানুষ এলেন যার সঙ্গে তুমি হয়তো দেখা গেল সময় কাটাতে বাধ্য হলে। তিনি খারাপ ভাববেন যদি তুমি পড়াশোনা করো, কথা না বলো, ব্যাস তার সঙ্গে 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, তোমার এই রুটিনটা নষ্ট হয়ে গেল। যেই রুটিন নষ্ট হয়ে গেল তোমার করা উচিত ছিল কি তারপরের রুটিন থেকে তোমার কিন্তু কন্টিনিউয়েশনটা বজায় রাখা, কিন্তু না করে তখন আমরা অনেক সময় অলসভাবে ভাবি যে ঠিক আছে আজকে যখন রুটিন মেনটেন করতে পারলাম না, আজকে দিনটা যাক, আমি এটা কাল থেকে করবো। তার মানে কাল কিন্তু কালই থেকে যায়, আমাদেরকে গ্রাস করে নেয়, সাকসেস আসতে দেয় না। আর সেই জন্য বলছেন যেরকম আগে থেকে রুটিন বানিয়ে স্ট্রিক্টলি চলাফেরা করা কিন্তু যথেষ্ট টাফ কাজ। এটা তোমার আমার সবার ক্ষেত্রে কিন্তু। দেখো আদার্স এগেন, তখন অন্যরা বললেন দ্যাট however attentive the Tsar might be to what was going on, অর্থাৎ যার যতই কোনো কাজে অ্যাটেন্টিভ থাকুন না কেন, মন দিয়ে করুন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রত্যেকটা মানুষের পক্ষে তবুও ঠিকঠাকভাবে কাজ করা যথেষ্ট কঠিন। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু সে যদি একটা কাউন্সিল গঠন করেন একটা ওয়াইজ মেনদেরকে নিয়ে, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে যদি একটা সভাসদ বা পারিষদ বর্গ গঠন করেন, তাহলে কি হবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি অ্যাকশন, তাহলে তারাই তাকে স্থির করে দেবে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কোনটা। শুধু তাকে কি করতে হবে, কাউন্সিল অফ ওয়াইজ মেন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটা সভাসদ বর্গ গঠন করতে হবে। এখানে সভাসদ বর্গ বলতে, কাউন্সিল বলতে কি বোঝানো হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, যে আসছে গোপাল যাচ্ছে গোপাল, ঠিক আছে, ওখানে তোমার রাজা কৃষ্ণচন্দ্র বসে আছেন আর তার সামনে অজস্র জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা সব বসে আছেন, গোপাল বসে আছেন, আবার পাশের সামনে তোমার বিজ্ঞানী বসে আছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে এদের নিয়ে যে গ্রুপটা গঠন করা হচ্ছে সেটা হচ্ছে তার পারিষদ বর্গ বা কাউন্সিল, ঠিক আছে। বাট দেন এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর এ কাউন্সিল, তখন অন্যরা বললো অসম্ভব, এটা সম্ভব নয়। কেন? কারণ কিছু কিছু ঘটনা আসবে যেটা কাউন্সিলের সামনে তুলে ধরা রাজার পক্ষে সম্ভবই হবে না, হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেটা রাজাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডিসিশন নিতে হবে কি করতে হবে আর কি করতে হবে না। তার মানে বলতে চাওয়া হচ্ছে যে কিছু কিছু জীবনে ঘটনা ঘটবে যেখানে কাউন্সিলের সামনে বলার কোনো সুযোগই আসবে না, রাজাকে নিজেকেই ডিসিশন নিতে হবে কি কাজ তাকে এখনই করতে হবে। অবশ্যই স্বাভাবিক, সত্য কথা। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো সাপোজ রাজা তার প্রিন্সকে নিয়ে, রাজপুত্রকে নিয়ে তিনি মানে রাজপ্রাসাদে কোনো একটা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এমনি ধরো সাপোজ একটা কোনো বাগানের মধ্যে ঘুরছেন, সেই বাগানের ওখানে একটা বড় একটা সুইমিং পুল আছে, কোনো রকম ভাবে সেই প্রিন্সটা ওখানে পা স্লিপ কেটে জলের মধ্যে পড়ে গেল। তখন রাজা কি করবেন, ছুটে গিয়ে সেই কাউন্সিলে হয়তো দেখা গেল যে ছুটে গিয়ে বলবেন যে কি করে আমি আমার সেই প্রিন্সকে জল থেকে তুলবো, তাড়াতাড়ি এসো আমাকে হেল্প করো। এরকম কি তিনি করতে পারেন? নিশ্চয়ই পারেন না। তিনি কোনোদিনই ভাবতে পারেন না আমার ছেলে জলে পড়ে গিয়েছে, এখন 2 বোতল জল খেয়ে নিক না, তারপর গিয়ে চেপে চুপে দিয়ে বের করে নেবো, এটা সম্ভব নয়। ঠিক আছে, রাজাকে কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে হবে আমি কি করলে আমি তাকে বাচ্চাটাকে রক্ষা করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। এখন সেক্ষেত্রে তাকে হয়তো দেখা গেল যে পিছনে গিয়ে রাজাকে তখন নিজের ব্রেন খাটিয়ে কি করতে হবে, পিছনের দিকে গিয়ে তার কলারটাকে চেপে ধরে টেনে তুলতে হবে। আর যদি খালি গায়ে থাকে তাহলে সাপোজ তাকে চুল ধরে টানতে হবে। ঠিক আছে, কারণ এই নয় যে রাজপুত্র মানে সবাই আমার মতোই হবে, তা তো নয়। তা যাই হোক না কেন, তা এবার তাকে তুলতে হবে, কারণ যদি তাকে সামনে থেকে যদি ধরে গিয়ে তুলতে যায় তাহলে সে তাকে জড়িয়ে ধরবে এবং বাবা ছেলে দুজনেই ডুবে যাবে, জানো তোমরা। তাই এইটুকু ব্রেন কিন্তু তাকে অলরেডি খাটাতেই হবে, কিছু করার নেই। ওকে, তাই এটা কিন্তু কাউন্সিলের সামনে গিয়ে জানানো সম্ভব নয়। ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, ইট ইজ ওনলি, তখন অন্যরা বলছে না এটা সম্ভব নয় কোনোদিন, ইট ইজ ওনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, আপনাকে বরং ম্যাজিশিয়ানের হেল্প নিতে হবে। ম্যাজিশিয়ান মানে সেই
পকেটে একটা রুমাল থেকে সেই পাখি বানিয়ে দিল, এরকম ম্যাজিশিয়ান নয়। কিন্তু ম্যাজিশিয়ান বলতে বলা হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজির কথা বলা হচ্ছে, জ্যোতিষীর কথা, যারা ভবিষ্যৎকে দেখতে পায় পরবর্তীতে কি হতে চলেছে। তাই বলছেন আপনাকে একজন ম্যাজিশিয়ানের হেল্প নিতে হবে এবং তিনি আপনাকে বলে দেবেন দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, আর আপনাকে সেই ম্যাজিশিয়ানের হেল্প নিয়েই চলতে হবে। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, ঠিক একই রকম ভাবে দ্বিতীয় প্রশ্ন, এই যে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস, তাই প্রথম প্রশ্নের উত্তরে কিন্তু কেউ সঠিক আনসার দিতে পারলেন না, সবার আনসার হলো ডিফারেন্টলি, আলাদা আলাদা। এবার একই রকম ভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবার কিরকম ভাবে দেখো, সাম সেড দ্য পিপল দ্য আর মোস্ট নিডেড ওয়ার দ্য কাউন্সিলার্স, অন্যরা বলছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে কাউন্সিলার্স, অর্থাৎ আপনার পরামর্শদাতারা। কেন বলা হচ্ছে? অবশ্যই যারা বলছে পরামর্শদাতারাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় তারা কিন্তু খুব ভুল বলেছে বলে আমার মনে হচ্ছে না। কারণ দেখো তুমি, আমরা জানি যে ইতিহাসে তোমরা মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছো, তার যে ডিসিশনগুলো ছিল অসাধারণ ডিসিশন ছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়ে গিয়েছিলেন। কেন জানো? যাকে বলা হয় ইতিহাসে পাকড়া রাজা। কেন বলা হয় পাকড়া রাজা? কারণ তিনি যে ডিসিশনগুলো নিতেন সেগুলো ডিসিশনগুলো সলিড ছিল, কিন্তু তাকে উপযুক্তভাবে পরিচালনা করার মতো কোনো মানুষ ছিল না। পাশাপাশি আকবরের কিন্তু ভালো কাউন্সিলার ছিল, আর সেই জন্য তিনি কিন্তু অনেক বেশি সাকসেস পেয়েছিলেন, এটা মনে রাখতে হবে। তাই উপযুক্ত কাউন্সিলার হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আদার্স, অন্যরা তখন বলছে না প্রিস্ট, প্রিস্ট মানে হচ্ছে যারা ধর্মকর্ম করে, অর্থাৎ পুরোহিত সম্প্রদায়। আদার্স দ্য ডক্টরস, অন্যরা বললেন যে ডক্টরই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কারণ যদি ডক্টরের যদি কনসাল্ট না করা হয়, রাজা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে রাজ্যকে কে পরিচালনা করবে? আর তাছাড়া করোনার সময় আমরা অলরেডি দেখেছি ডক্টরের অ্যাকচুয়াল ইম্পর্টেন্টটা কোথায়। ঠিক আছে, দেখো হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার অন্যরা বললেন না, ওয়ারিয়ার্স হচ্ছে রাজার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন বললেন এটা? কারণ ওয়ারিয়ার্স, একজন রাজা কিভাবে দেশকে পরিচালনা করবেন, দেশকে রক্ষা করবেন, তার দেশের সীমাকে বাড়াবেন, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট একজন ওয়ারিয়ারের পক্ষে। ঠিক আছে, তাই ওয়ারিয়ার্সের সংখ্যা যত বেশি হবে, সেই দেশ সামরিক দিক দিয়ে তত বেশি উন্নত হবে এবং স্বাভাবিকভাবে সেই রাজা তত বেশি শক্তিশালী হবে। আমার পার্সোনাল ডিসিশন থেকে আমি বলছি, যারা এই কথাগুলো বলছে তারা কিন্তু কেউ ভুল বলছে না, কিন্তু তিনটে জ্ঞানী ব্যক্তি তিন রকম আনসার দিচ্ছেন, ওদের উত্তরটা এক হলেই বোধহয় বেটার হতো, তাই রাজা কনফিউজড হয়ে যাচ্ছেন। তারপরে বলছেন টু দ্য থার্ড কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তখন কেউ বলছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান। অবশ্য আমার ব্যক্তিগত চিন্তা ভাবনায় মনে হয় তাই, কারণ যে দেশ বিজ্ঞানে যত বেশি উন্নত, সেই দেশ একেবারে শিখরে পৌঁছে যাবে। তাহলে সাপোজ জাপান টেকনোলজিতে কত উন্নত, তোমরা ভেবে দেখো, দুটো বিশ্বযুদ্ধকে অতিক্রম করলো লিটল বয় আর ফ্যাট ম্যান, এই দুটো পারমাণবিক বোমা পড়ার পরেও এখনো পর্যন্ত সেখানে কিন্তু অনেক তোমার পঙ্গু ছেলে জন্ম হচ্ছে, তারপরেও কিন্তু জাপান বিশ্বে একটা বিশাল জায়গা দখল করে আছে। ঠিক আছে, আমেরিকা প্রযুক্তিতে খুবই উন্নত, তাই সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর বিশেষ করে এখনকার দিনে তো অবশ্যই। ঠিক আছে, ডিজিটাল এজ। তারপর বলছে আদার সেট ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্যরা বললেন না, যুদ্ধে পারদর্শিতা। অবশ্যই যুদ্ধে পারদর্শিতা তো অবশ্যই, কারণ কোনো একটা দেশ যদি নিজের রাজ্যকেই রক্ষা করতে না পারে বা নিজের দেশকেই যদি রক্ষা করতে না পারে, তাহলে আর কি করে হবে? তাই ভেবে দেখো, হোল ওয়ার্ল্ড কাকে রেসপেক্ট করছে, স্যালিউট করছে? রাশিয়া, আমেরিকা, চায়না। কেন? আর 4 নম্বরে ইন্ডিয়া। কেন করছে? কারণ পারমাণবিক শক্তিধর দেশ, ভীষণভাবে তারা অ্যাক্টিভ। ঠিক আছে, তাই বলছে ওয়ারফেয়ারের দিকে তাকে আগে শক্তিমান হতে হবে। অ্যান্ড আদার্স এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, এবং অন্যরা বললেন না, ধর্মকর্মে হতে হবে। তার মানে বলতে চাইছে এখানে ধর্মকর্ম বলতে এখানে সেই পুজোর জিনিস সামগ্রী নিয়ে গিয়ে পুজো করা তা নয়, ধর্মকর্ম বলতে বোঝানো হচ্ছে যেটা ন্যায় এবং অন্যায়ের উপর দাঁড়িয়ে কাজ করতে হবে। All the answers being different, the Tsar agreed with none of them. সমস্ত উত্তরগুলো আলাদা হওয়ার জন্য জার কারোর সঙ্গে একমত হলেন না। And gave the reward to none, তিনি কাউকেই কোনো পুরস্কার দিলেন না। But still wishing to find the right answer to the questions, he decided to consult a hermit, widely renowned for his wisdom. তখন তিনি ডিসিশন নিলেন একজন ওয়াইজ মানে জ্ঞানী হারমিটের সাহায্য নেবেন। দ্য হারমিট লিভড ইন এ উড, যে হারমিটের তিনি সাহায্য নেবেন, হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। বলছে দ্য হারমিট লিভ, সেই সন্ন্যাসী বাস করত ইন এ উড, একটা জঙ্গলের মধ্যে, একটা বনের মধ্যে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, যে বন থেকে সে কোনোদিন বাইরে বেরোয়নি।
মানে জন্মের পর থেকে ওখানে আছে, বাইরে বেরোয়নি। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, আর তিনি কোনোদিন অন্য ধনী মানুষদের সঙ্গে মেলামেশা করতেন না, তিনি শুধুমাত্র কমন ফোক। কমন ফোক কথার মানে হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে তোমার সাধারণ মানুষজন, সাধারণ মানুষের সঙ্গেই শুধুমাত্র মেলামেশা করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, আর সেই জন্য জার কি করলেন, সাদামাটা পোশাক পরে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তারপর তিনি ঘোড়ায় করে গেলেন এবং হারমিটের কুটির যেখানে, সেখান থেকে দূরে তিনি ঘোড়া থেকে নামলেন, এবং নামার পর কি করলেন, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডকে বললেন থামুন আপনি এখানে। এই বলে তিনি ওয়েন্ট অন অ্যালং, তিনি একাই পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, এরপর জার যখন সেখানে হেঁটে গেলেন, তখন তিনি গিয়ে দেখলেন আগের প্যারাতে কিন্তু ছোট প্রশ্ন দেয়, মানে কেটে 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 প্রশ্ন দেয়, 2+2+2 এরকম প্রশ্ন, আমি যেগুলো এখন পড়ছি সেখানে, ঠিক আছে, একটু অ্যাটেন্টিভ থাকবে তোমরা। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, বলছে যখন জার সেখানে পৌঁছলেন তখন দেখলেন হারমিট সেখানে তার সেই কুড়ে ঘরের সামনে তিনি মাটি খনন করছেন। সিং দ্য জার, আর জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি বলেন আসুন আসুন, তাই বললেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, কি অদ্ভুত ব্যাপার, তোমার বাড়িতে কোনো মানুষ এলেন, তুমি বললে আসুন আসুন ভিতরে আসুন, ওখানে বসুন, তো বসলো, বসার পর তুমি আপন মনে নিজের কাজ করেই যাচ্ছ, তাকে কোনো কথা বলছো না, লোকটা অপমানিত ফিল করবেন না? জার কিন্তু সেটাই করছেন, ঠিক আছে, না জার নয়, হারমিট সেটাই করছেন, তাকে ডেকে কিন্তু নিজের কাজ আপন মনে চালিয়ে যাচ্ছে। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, এই হারমিট ছিলেন প্রচন্ড ফ্রেল অ্যান্ড উইক। ফ্রেল মানে হচ্ছে একেবারে এরকম, বুঝতে পারছো তো, পাতলা, অ্যান্ড উইক আর ভীষণই দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্ট্রাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ হি ব্রিথড হেভিলি, আর একবার করে মাটিতে কোপ মারছেন আর খুব অল্প করে মাটি তুলছেন, মানে জোরে কোপ মারতে পারছেন না, আর ততবার হাসফাস হাসফাস করছেন, কুকুরের মতো জিভ বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে তিনি তাহলে কি আনকালচার্ড কোনো ব্যক্তি, যে তিনি তাকে ডাকলেন, ডেকে বললেন আপনি বসুন, বসে তারপর তার সঙ্গে আর কোনো কথা বলছে না? তোমাদের কি মনে হয়, একটু পজ করে ভাবো তো, কি মনে হতে পারে, আনকালচার্ড? দেখো, না তা নয়, ছোট্ট একটা ঘটনা বলি, তোমরা বুঝতে পারবে। আসলে এটা গান্ধীজির জীবনের ঘটা একটা ঘটনা। গান্ধীজি ঘরের মধ্যে বসে একটা ম্যাপে কোনো কাজ করছিলেন, এমন অবস্থায় পণ্ডিত জওহরলাল নেহেরু তার ঘরে গিয়ে ঢুকবেন, তিনি তাকে বলবেন বসুন, চেয়ারে বসুন, তিনি চেয়ারে গিয়ে বসবেন, গান্ধীজি কিন্তু তার সঙ্গে কোনো কথা বলবেন না, তিনি আপন মনে ম্যাপের কাজ করেই চলে যাবেন, করেই চলে যাবেন, করেই চলে যাবেন। অনেকক্ষণ চলে যাওয়ার পরে তিনি কিন্তু ভীষণভাবে রেগে যাবেন এবং অপমানিত বোধ করবেন, এবং তারপর গান্ধীজির পারমিশন ছাড়াই তিনি গান্ধীজিকে কোনো কিছু না বলে তিনি বেরিয়ে চলে যাবেন, এবং সেটা তিনি পরে আলোচনা করবেন সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে এবং আর অন্য ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে। তারপর তারা তার ভুল ভাঙিয়ে দেবে এবং বলবে যে না, আপনি ভুল ভেবেছেন, গান্ধীজি যখন কাজ করেন তিনি নিবিষ্টভাবে সেই কাজের মধ্যে যুক্ত থাকেন, তিনি কারোর সঙ্গে কথা বলেন না, অর্থাৎ একটা টাইমে তিনি একটাই কাজ করেন। তাই এই হারমিট কিন্তু সেরকমই স্বভাবের মানুষ, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। দেখো, দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে এগিয়ে গেল এবং বলল আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর নিয়ে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট টাইম, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, অ্যান্ড টু হুম শুড আই therefore pay more attention than to the rest, and what affairs are the most important and need my first attention। ওই একই প্রশ্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ঠিক আছে, আর আমি বারবার রিপিট করছি না, আমারও বিরক্ত লাগছে, তোমাদেরও বিরক্ত লাগছে। দেখো, দ্য হারমিট লার্ন টু দ্য জার, হারমিট কিন্তু মন দিয়ে সেই জারের কথা শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তিনি কি করলেন, হাতের মধ্যে থু থু করে খানিক তিনি থুতু নিলেন, নিয়ে এরকমভাবে হাতটাকে দৌড়লে নিলেন, কারণ তিনি কোদালে করে কাজ করছিলেন, হাতটা যাতে একটু পিচ্ছিল হয়ে যায়, এবং তারপর কি করলেন, রিকমেন্সড ডিগিং, আবার সেই ডিগিং এর কাজ তিনি শুরু করে দিলেন। তখন জার তাকে বলছেন ইউ আর টায়ার্ড, আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, লেট মি টেক দ্য স্পেড, দিন আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, এ হোয়াইল কথার মানে হচ্ছে ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, ঠিক আছে, লিখে নিও। তারপর তিনি বলছেন যে দিন আমি আপনার জন্য কিছুক্ষণ একটু কাজ করে দিই। হারমিট তখন তাকে বললেন থ্যাঙ্কস, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ভদ্রতার ভাষা তিনি কিন্তু জানেন, কোনো মানুষ উপকার করলে তাকে থ্যাংক ইউ জানানো হয়, তাহলে তিনি কোনো আনকালচার্ড কোনো পার্সন নন।
ক্লিয়ার? তিনি বললেন থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। এবং তারপর তিনি গ্রাউন্ডে গিয়ে চুপ করে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, তারপর যখন তিনি 2 সারি মাটি কুপিয়ে দিলেন, দ্য জার স্টপ, জার তখন থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, তারপর আবার তাকে তার কোয়েশ্চেন করলেন, ওই একই প্রশ্ন। দ্য হারমিট এগেন হ্যাভ গেভ নো আনসার, কিন্তু হারমিট কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তার মানে তিনি বারবার এসে থেকে কিন্তু প্রশ্ন করলেন, 2 সারি মাটি জার নিজেই কুপিয়ে দিলেন তার তরফ থেকে, কিন্তু কোনো রকমভাবে হারমিট কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তিনি কি করলেন, তিনি বুঝতে পারলেন যে ও তার মানে তুমি স্বার্থের জন্য ওয়েট করছো উত্তর। তখন তিনি বললেন, বাট রোজ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচড আউট কথা মানে হচ্ছে এরকমভাবে বাড়িয়ে দিলেন যে দিন আমার কোদালটা আমাকেই দিয়ে দিন, হাতটা বাড়িয়ে দিলেন, ফর হিজ স্পেড অ্যান্ড সেড, এবং তারপর বললেন নাও রেস্ট হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, দিন আমি এবার আমার কাজ করি, তাই বললেন। ঠিক আছে, দেখো তাহলে প্রশ্ন উঠে আসছে যে তিনি কোনো রকমভাবে কিন্তু তাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তাহলে তোমাদের মনে কিন্তু আসতেই পারে, তাহলে তিনি কি তার প্রশ্নের উত্তরগুলো জানতেন না? ঠিক আছে, এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, লিও টলস্টয় লেখা 3 হারমিটস বলে একটা গল্প আছে। সেখানে তিনি বলছেন যে বোটে করে একজন বিশপ কোনো একটা জায়গায় যাচ্ছেন, যাবার সময়ে তিনি দেখছেন যে ডেকের মধ্যে দাঁড়িয়ে একজন নাবিক এরকমভাবে দূরে আঙুল দেখিয়ে কি যেন বলছেন, আর সবাই ওখানে দাঁড়িয়ে থেকে তার সে আঙুলের দিকে এরকমভাবে তাকিয়ে আছে। তিনি খুব কিউরিয়াস ফিল করলেন এবং এসে বললেন, আচ্ছা কি ব্যাপার হয়েছে? তখন তিনি জানতে পারলেন যে ওই বোটের নাবিক একটা সময়ে তিনি তার ছোট ডিঙি নিয়ে ভাসতে ভাসতে গিয়ে পৌঁছে গিয়েছিলেন একটা দ্বীপের মধ্যে। সেটা দূর থেকে দেখা যাচ্ছে ওই দ্বীপটা। সেই দ্বীপে তার গিয়েছিলেন তার কারণ হচ্ছে তার বোটটা ভেঙে গিয়েছিল। কিন্তু সেখানে যাবার পর দেখেন যে 3 জন হারমিট ওখানে বসে ধ্যান করছিলেন এবং তাকে দেখা মাত্র তাকে গ্রিট করবেন, তাকে আমন্ত্রণ করবেন এবং তাকে থাকার জায়গা দেবেন। এবং সেই 3 জন হারমিটের একজন হচ্ছে হাইটে ছোট করে আর বয়স অনেক, আরেকজন হচ্ছে সে মিডল হাইটের, আরেকজন হচ্ছে প্রচণ্ড হাইটের, এবং তার মধ্যে একজন আবার কুঁজো, এবং তাদের এজ হচ্ছে অনেক বেশি এজ। দেখা মাত্র তার বোটটাকে একজন হাতে করে ধরে এমনি করে টেনে নিজেই যেন উল্টে দিলেন, মনে হচ্ছে একটা বাসন উল্টে দিচ্ছে। ঠিক আছে, তার মানে গায়ে কত শক্তি, উল্টে দিলেন। এবং উল্টে দেওয়ার পর তারা কি করলেন, তার সেই বোটটাকে ঠিকঠাক করে দিলেন, করে দিয়ে তারপর তাকে ওখান থেকে পাঠালেন। এবং তারা নিজেদের মানে প্রার্থনা করছিল উপরের দিকে তাকিয়ে যে তোমরা 3 আমরা 3, আমাদের মুক্তি দাও। এটা হচ্ছে তার ভাষা। এটা শুনে বিশপ ভাবলেন একবার ওখানে যাবার দরকার আছে, কারণ এরকমও হারমিট থাকতে পারে এরকমভাবে প্রেয়ার করছি ঈশ্বরের কাছে, আর ঈশ্বরের কাছে এরকম প্রেয়ারের পদ্ধতি ভুল। তখন তিনি কি করলেন, খুব করে বললেন এবং তারপর নাবিক তাকে ওই জায়গায় পৌঁছে দিলেন। সেখানে গেলেন, ঠিক একই ঘটনায় তিনি দেখলেন যা যা বলেছিলেন তাই তাই, এবং তারা আকাশের দিকে হাত তুলে বলছে তোমরা 3 আর আমরা 3, আমাদের মুক্তি দাও। তখন তিনি বললেন যে আপনাদের প্রার্থনার পদ্ধতি হচ্ছে একেবারে উল্টো, কারণ বাইবেলে কোথাও এরকমভাবে প্রার্থনার কথা কিন্তু বলা নেই। বাইবেলে বলা আছে এইভাবে প্রার্থনার পদ্ধতি, দিয়ে তাকে বুঝিয়ে দিল প্রার্থনার পদ্ধতি কি। তখন তারা বলছেন আমরা তো জানি না, আপনি এসে আমার খুব উপকার করলেন। এবার তাকে বারবার সেই প্রার্থনার পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন, আর তারা সেটাকে আওড়াচ্ছে, এবং যতবার বোঝাচ্ছে ততবার তারা আওড়াচ্ছে এবং ভুলে যাচ্ছে। যাই হোক, এরকম বারবার ট্রাই করতে 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 একটা সময় গিয়ে তারা সেই প্রার্থনাটা আয়ত্ত করে নিল। আয়ত্ত করে নেওয়ার পর বিশপ সেখান থেকে এলেন, ওখান থেকে বেরিয়ে এলেন এবং বললেন আপনারা এইভাবে প্রার্থনাটা বারবার করে কন্টিনিউ করুন, তাহলে মনে থাকবে, তাহলে আপনাদের মুক্তি নিশ্চিত। তারপর ওখান থেকে আসার পর যখন তিনি উঠে পড়লেন তার বোটে, মাঝরাত্রি হয়ে গিয়েছে, বোট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এমন অবস্থায় হঠাৎ দেখছেন দূরে কি যেন একটা সাদা দেখতে পাচ্ছেন তিনি। তখন তিনি খুব লক্ষ্য করলেন কিন্তু বুঝতে পারছেন না। আবার কিছুক্ষণ পর তাকিয়ে দেখছেন সে ডিস্টেন্সটা কমে গিয়েছে। তার মানে কি? তার মানে ডিস্টেন্স কমে যাওয়া মানে হচ্ছে পিছনে যেটা আসছে তার গতিবেগ নিশ্চয়ই বোটের চেয়ে বেশি। তারপর আবার কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে দেখছেন যে আরে আমি অদ্ভুত একটা জিনিস দেখছি। কি দেখলেন? তিনি দেখছেন যে ওই যে 3 জন হারমিটকে তিনি শিখিয়ে দিয়েছিলেন প্রার্থনার পদ্ধতি, ওই 3 জন হারমিট অলরেডি প্রার্থনার পদ্ধতি ভুলে গিয়েছে। তাই বিশপকে এসে বলছেন যে
আমরা প্রার্থনা ভুলে গিয়েছি, আবার আপনি শিখিয়ে দিন। তা না হলে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো না, জেজাসের স্মরণে যেতে পারবো না। তখন হারমিট বললেন, মানে বিশপ বললেন ওই তিনজন হারমিটকে, আপনাদের আর প্রার্থনা শেখার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের যা শিখিয়েছি সেটা যথেষ্ট নয়, কারণ আপনারা শুধু যে জেজাসের কাছে পৌঁছবেন তা নয়, আপনারা জেজাসেরই মানুষ। আসলে ব্যাপারটা কি হয়েছে শোনো, ওই যে তিনজন হারমিট যারা আসছিল, তারা কিন্তু কোনো বোট নিয়ে আসেনি। ওই বোটের পিছন পিছন তারা জলের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। এবার ভেবে দেখো, জলের উপর দিয়ে যে মানুষ দৌড়াতে দৌড়াতে আসে, তারা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, সে স্বয়ং ঈশ্বরেরই মানুষ। ঠিক আছে? আর সেই জন্য লাস্ট পর্যন্ত বিশপ স্বীকার করে নিলেন যে আপনাদেরকে প্রার্থনা শেখার পদ্ধতি আমি যা বলেছি তা যথেষ্ট নয়, আপনারা ঈশ্বরেরই মানুষ। ঠিক আছে? তাহলে তারা যে ঈশ্বরের মানুষ সেটা জানা সত্ত্বেও কেন তাহলে বিশপের কাছে তারা আবার এলেন এবং প্রার্থনা শিখতে চাইলেন? আসলে তারা বিশপকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি নিজেই বরং ভুল, কিন্তু নিজে ভুল এটা বললে বিশপের ইগোতে লাগতে পারে। আর সেই জন্য তিনি কি করেছিলেন, তারা বিশপকে উচিতভাবে একটা বাস্তব এক্সাম্পলের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরের রাজ্যে পৌঁছানোর জন্য এই পদ্ধতি, মানে বাইবেলের পদ্ধতি বা কোনো গ্রন্থের পদ্ধতিই শেষ নয়। ঠিক আছে? আর সেই জন্যই বিশপ লাস্ট পর্যন্ত স্বীকার করে নিয়েছিলেন যে আপনাদের আর প্রার্থনা শেখার কোনো প্রয়োজন নেই। আসলে ওখানে ওই তিনজন হারমিট তাকে উত্তর দিয়েছিলেন কিভাবে? প্র্যাকটিক্যাল উত্তর দিয়েছিলেন। তাই যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা প্র্যাকটিক্যালভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আশা করছি তোমাদের এতটা পর্যন্ত পড়ালাম তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? আর সেই জন্যই তোমার হারমিট ওয়েট করে আছেন সেরকমই কোনো একটা প্র্যাকটিক্যাল উত্তর দেওয়ার জন্য। ওকে, আমি তাহলে আজকে এখানেই এই পর্বটা শেষ করছি। থার্ড পর্ব আবার আমি শুরু করব এবং টেক্সটটা শেষ করে দেবো, এবং অসাধারণ গল্প এই গল্পের মাঝখানে আমি টানবো, টেনে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ক্লিয়ার? থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে একেবারে মন খুলে একটা ডিসলাইক মেরে দাও। ক্লিয়ার? গড ব্লেস ইউ।